আচ্ছা, সবাই খেয়াল করেন, রেজাল্ট শিট কয়েকটা টাইপের হতে পারে। এই একটা টাইপ, এই টাইপের রেজাল্ট শিটে কি আছে, রোল নেম এবং সাবজেক্ট ওয়াইজ কয়েকটা সাবজেক্ট আছে। প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে আবার মার্ক, জিপিএ এবং গ্রেড আছে। প্রত্যেকটা সাবজেক্টের আলাদাভাবে মার্ক বের করা আছে, জিপিএ বের করা আছে এবং গ্রেড বের করা আছে। তো এরপরে সব শেষে আছে টোটাল জিপিএ এবং টোটাল গ্রেড। এটা গেল একটা টাইপের ক্ষেত্রে। দ্বিতীয় টাইপের ক্ষেত্রে দেখেন, নাম, রোল নাম্বার এবং সাবজেক্ট ওয়াইজ কয়েকটা সাবজেক্ট আছে এবং এই সাবজেক্টের টোটাল আছে, অ্যাভারেজ আছে, গ্রেড আছে, র্যাঙ্ক আছে, ম্যাক্স আছে, মিনিমাম আছে। তবে প্রথম যেটা দেখলাম এটা, এখানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আলাদা হলেও একটার জন্য একটা রুলস ক্রিয়েট করলে ওই রুলসটা প্রত্যেকের জন্য চলে যায়। এটা তো আমরা দেখেছি নাকি? তো এটার থেকে এই যে টাইপটা, এইটা আসার ইম্পর্টেন্ট একটু বেশি। তো আমরা এইটা আগে দেখি। তো এটা যেহেতু আগে দেখব, আমরা পরীক্ষার প্রশ্নে এটুকু ফিক্সড থাকবে আর এদিকের এইটুকু আমাদের বের করতে হবে নাকি? আমি ডিলিট করে দিলাম, একটু বড় করে দেই। এইখানে রোলের এখানে যে ভ্যালিডেশনটা থাকে, এটা আশা করি সবাই পারেন। যদি প্রথম ডিজিট এইচ আলাদাভাবে থাকতে বলে তাহলে এখানে আমরা এইচ দিব কাস্টমে গিয়ে, তাই না? আর যদি আলাদাভাবে না বলে তাহলে আমরা ফর্মুলার মধ্যেই দিয়ে দিব। সেই অনুযায়ী নাম আছে, সাবজেক্ট আছে, এই সাবজেক্ট অনুযায়ী প্রত্যেক সাবজেক্টে কত মার্ক সেটা আসছে। তো আমাদের শর্তগুলো আমরা একটু দেখে নেই। রেজাল্ট শিটের শর্তটা আমরা এটাই তো দেখতেছি, তাই না? এটাই তো এটা শর্তটা। প্রথম হচ্ছে A4 সাইজ করতে হবে, করে নেই A4 সাইজ। প্রিন্ট পেজ লেআউট সাইজ, এখান থেকে A4 সাইজ করলাম। মার্জিন সেট করতে হবে, টপে হচ্ছে 1 ইঞ্চি, বটমে 0.7 ইঞ্চি, লেফটে 1.5, রাইটে 0.5। আমরা এই যে সাইজটা বলা আছে মার্জিন সাইজ, এই মার্জিন সাইজটা করতে পারবো? কিভাবে করে একটু দেখে নেই। মার্জিন সাইজটা করার জন্য এই পেজ লেআউটেই যাব, এখান থেকে যাব মার্জিনে, এখান থেকে কাস্টম মার্জিন। কাস্টম মার্জিনে এই ডায়ালগ বক্সটা চালু হয়। এই বক্সে দেখেন কয়েকটা অপশন আছে। এই হচ্ছে টপ, হচ্ছে বটম, লেফট, রাইট এবং হেডার ফুটারের আলাদা দুইটা পার্ট আছে। হেডার ফুটারের দুইটা যেহেতু আলাদা আছে, এটার সম্পর্কে কিছু বলে নাই, এখানে আমরা হাত দিব না। বাকি চারটা জায়গায় বলছে, কি বলছে? টপে 1 ইঞ্চি, বটমে 0.7 ইঞ্চি। তো টপে 1 ইঞ্চি, এই 1 বাড়ানো কমানো যায়, টপে 1 দিব, নিচে 0.7 দেয়া আছে, থাকবে মূলত 1। এভাবে 1 থাকে, 1 থাকে। যদি 1 থাকে আমাদের 0.7 করতে হয়, 0.75 হয়, 0.5 হয়, মানে এই উপরটা বাড়ে নিচেরটা কমে। তো 0.7 বলছে, তার মানে এটা কেটে আমরা কিবোর্ড থেকে লিখে দিতে পারবো। চারপাশে কিবোর্ড থেকে লিখে দিয়ে ওকে ক্লিক করব। আমার কি সাইজ ওটা হয়ে গেল? হয়েছে কিনা? এরপর বলছে ক্রিয়েট নিউ জব শিট, জব 2, এটা তো শুরুতেই করে নিচ্ছি। কন্ডিশনাল ফরম্যাট, কন্ডিশন ফর ক্যালকুলেট টোটাল মার্ক। টোটাল মার্কের জন্য কন্ডিশন কি কি? টোটাল মার্ক পাস প্রিন্ট হবে, আদারওয়াইজ ফেল। কত হলে? 40 মার্কের বেশি হলে পাস, অন্যথায় ফেল। এবং এখানে আরো একটা ব্যাপার বলা থাকবে, যদি অ্যাবসেন্ট হয় কোনো সাবজেক্টে তাহলে তার ক্ষেত্রে অ্যাবসেন্ট লেখা আসবে। যদি বলা না থাকে তাহলে আমাদের ওটা করা দরকার নাই, তা তো বুঝি নাকি? এখন আমরা টোটাল বের করব কিভাবে? আমরা এর উপর ডিপেন্ড করেই তো বের করব। আর সমস্যা কি? আমরা যেটা দেখছিলাম টোটালটা আমরা বের করব,
এখানের মধ্যে যদি কোনো অ্যাবসেন্ট থাকে তাহলে অ্যাবসেন্ট হবে, এখানের মধ্যে যদি 40-এর নিচে কেউ পায় তাহলে তার ক্ষেত্রে ফেল আসবে, বাকি ক্ষেত্রে টোটালটা হবে। এটা হচ্ছে আমাদের কন্ডিশন। আমরা এটা করতে পারি ইফ ফর্মুলার মাধ্যমে। ইফ ব্র্যাকেট ওপেন, প্রত্যেকটা আলাদা আলাদা যেহেতু করতে যাব, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে করতে গেলে আমরা একটা বিষয় কিন্তু আগে থেকে জেনেছি, এন্ড এবং অর এর কাজ, তাই না? এটা কি বলে? লজিক্যাল অপারেটর। এন্ড মানে এবং, অর মানে অথবা। এন্ড দ্বারা বোঝায় যে প্রত্যেকটা বিষয়ে পাস করতে হবে, অর মানে হচ্ছে যে কোনো একটা বিষয় ফেল হইলে ফেল হবে, এরকম কিছু। তো আমরা যেহেতু যে কোনো একটা বিষয়ে ফেল হলেই ফেল, অথবা যে কোনো একটা বিষয়ে অ্যাবসেন্ট থাকলেই অ্যাবসেন্ট, এমনটা করব। আমরা এটা করব অর এর মাধ্যমে। ই ব্র্যাকেট ওপেন, লজিক্যাল টেস্ট। এই যে লজিক্যাল টেস্টের ভিতরে 4টা বিষয়ই তো অ্যাড করতে হবে, তাই না? প্রত্যেকটা বিষয় আলাদাভাবে অ্যাড করতে হবে, যে কারণে এখানে আমরা অর কল করব। অর ব্র্যাকেট ওপেন, প্রথম লজিক, এই সেল ইকুয়াল যদি এ হয়, কমা, দ্বিতীয় সেল ইকুয়াল যদি এ হয়, কমা, তৃতীয় সেল ইকুয়াল যদি এ হয়, কমা, চতুর্থ সেল যদি এ হয়। এই হচ্ছে অরের কাজ। অরের ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। অর ছিল আমাদের লজিক্যাল টেস্ট। তো প্রত্যেকটা লজিক্যাল টেস্ট আমাদের কল করা শেষ, এবং লজিক্যাল টেস্টের পরে কমা দেওয়ার পরে ভ্যালু ইফ ট্রু, এই ভ্যালু ইফটা ট্রু, এটা আসছে ইফের সিনটেক্স। ইফের সিনটেক্সের যে লজিক্যাল ফাংশনটুকু ছিল সেটা অরের মাধ্যমে কমপ্লিট করে ফেললাম। এরপরে লজিক্যাল টেস্ট কি, যদি এই 4টা বিষয়ের মধ্যে কোনো একটা অ্যাবসেন্ট হয় তাহলেই তো ট্রু হবে। যদি ট্রু হয় তাহলে চাই অ্যাবসেন্ট লেখাটা চলে আসুক। আবার ভ্যালু ইফ ফলসে চলে আসছে, এখানে আবার ইফ কল করব, ব্র্যাকেট ওপেন দিব। এবার আবার অর এর মাধ্যমে যাব। অর ব্র্যাকেট ওপেন, এই সেল যদি লেস দ্যান 40 হয়, কমা, দ্বিতীয় সেল লেস দ্যান 40 হয়, কমা, তৃতীয় সেল লেস দ্যান 40 হয়, কমা, চতুর্থ সেল লেস দ্যান 40 হয়, ব্র্যাকেট ক্লোজ। এটা ছিল অরের কাজ, কমা। এবার ভ্যালু ইফ ট্রু লেখা আসছে। ভ্যালু ইফ ট্রু মানে কি, এই 4টা বিষয়ের কোনোটা যদি 40-এর নিচে হয় তাহলেই তো ভ্যালু ইফ ট্রু হবে। তো এক্ষেত্রে কি 40-এর নিচে হলে ফেইল লেখা আমি চাচ্ছি, কমা। আমি অ্যাবসেন্টের ক্ষেত্রে কি চাচ্ছি সেটা দিয়ে দিলাম, ফেইলের ক্ষেত্রে কি চাচ্ছি সেটাও দিয়ে দিলাম। এরপরে যদি এগুলো না হয় তাহলে কি চাই? তাহলে চাই সাম, ব্র্যাকেট ওপেন, তাহলে চাই এগুলোর যোগফল, ব্র্যাকেট ক্লোজ। টোটালটা আমরা যেহেতু বের করব, ব্র্যাকেট ক্লোজ। এরপরে আরো কয়েকটা ক্লোজ করতে হবে, এন্টার দিতে হবে। এখানে নাম্বার আসছে, নাম্বার থেকে জেনারেল রাখি তাহলে এটা ভালো দেখায়। সম্পূর্ণটা নিচ পর্যন্ত নিয়ে নিলাম। দেখেন তো ব্যাপারটা কেমন হলো। এই ব্যক্তি অ্যাবসেন্ট ছিল, একটা বিষয় অ্যাবসেন্ট ছিল, অ্যাবসেন্ট চলে আসছে। এই ব্যক্তি এই যে একটা বিষয় ফেল করছিল, তার ফেল চলে আসছে। এই ব্যক্তি কোনো বিষয়ে ফেল নাই, কোনো বিষয়ে অ্যাবসেন্ট নাই, তার টোটালটা চলে আসছে। তো আমরা এই ফর্মুলাটা বুঝতে পারছি। এখন এভারেজ যদি করতে যাই, এভারেজ আমরা এই সেল ভাগ 4 দিয়ে যদি করি সেক্ষেত্রে এভারেজ হবে। এভারেজ করতে গেলে দেখেন এই ব্যক্তির ক্ষেত্রে এভারেজ হয় নাই, হয়েছে এভারেজ? যে ফেল করছে তার কি এভারেজ আছে? তার কি এভারেজ হবে? তো তাদের এভারেজ হবে না। এটা আমরা ফর্মুলার মাধ্যমে করতে পারি, চাইলে যার যার অ্যাবসেন্ট আছে তারটা কেটে দিলেও পারি, তবে আমরা ফর্মুলার মাধ্যমে করলে সব থেকে ভালো হবে। ফর্মুলার মাধ্যমে কিভাবে করব একটু দেখি। ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল যদি ফেল হয়, কমা, তাহলে কি এভারেজ হওয়ার দরকার নাই, তাহলে ফেল লেখা আসবে।
আবার ইফ ব্র্যাকেট ওপেন এই সেল ইকুয়াল যদি অ্যাবসেন্ট হয় কমা, তাহলে কি আসবে? তাহলে অ্যাবসেন্ট লেখাটা আসবে। আর যদি এই দুইটার কিছু না হয় তাহলে অ্যাভারেজ হবে। অ্যাভারেজটা হবে কি? এই চারটা বিষয়ের অ্যাভারেজ করলেও হয়, এইটা ভাগ 4 করলেও হয়, অ্যাভারেজ তো একই ব্যাপার। আমরা চারটা বিষয় সিলেক্ট করে দেই, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখেন তো সবার ক্ষেত্রে অ্যাভারেজ ঠিক আছে কিনা। আশা করা যায় ঠিক আছে প্রত্যেকের জন্য। ক্যালকুলেটর ধরে ম্যানুয়ালি করে দেখতে পারেন। এরপরে গ্রেড, গ্রেডের ব্যাপারে কি বলা আছে দেখি। লেটার গ্রেড কি হবে? 80%-এর বেশি যে মার্ক পেয়েছে সে এ প্লাস, 60% থেকে 80% মানে 79% যে সে বি প্লাস, বাকি ক্ষেত্রে সি প্লাস এবং অন্য ক্ষেত্রে ফেল। তিনটা বিষয় আছে তাই না? আমরা এই তিনটা বিষয় মেনটেন করে এখানে গ্রেডটা বের করব। গ্রেডটা বের করব এভারেজ যে মার্ক বের হয়েছে এটার উপর বের করতে পারি, চাইলে এদিকে এটার উপর বের করতে পারি। আমরা এভারেজের উপর ডিপেন্ড করেই করব, কারণ এভারেজটা 100-র মধ্যে কত এটা নির্ধারণ করা আছে, 100-র মধ্যে সে কত পেয়েছে। তো আমরা ইফ দিয়ে শুরু করব। ইফ ব্র্যাকেট ওপেন এই সেল ইকুয়াল যদি অ্যাবসেন্ট হয় তাহলে কি এফ কমা, আবার ইফ ব্র্যাকেট ওপেন এই সেল ইকুয়াল যদি ফেল হয় তাহলেও কি এফ, তাই না? কমা, যদি এগুলো না হয় তাহলে আবার ইফ ব্র্যাকেট ওপেন। এবার যাব আমার মূল বিষয়ে। এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 80% বলছে না? 80% মানে 100 মার্কের মধ্যে 80 লিখলেও হবে, অথবা 100 গুণ 80% লিখলেও হবে। 100 গুণ 80% মানেও 80, আর শুধু 80 মানেও 80, তাই না? তো এখানে লিখেই দেই 100 গুণ 80%, যে এই সেল যদি 80%-এর উপরে হয় তাহলে কি হবে? এ প্লাস কমা, আবার ইফ ব্র্যাকেট ওপেন এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল যদি হয় 100 ইন্টু 60% কমা 60%, এটা ইনভার্টেড কমা হবে না, 60%, তাহলে হবে কি বি প্লাস কমা, আবার ইফ ব্র্যাকেট ওপেন এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল যদি হয় 40% তাহলে হবে সি প্লাস, ভ্যালু ফলসে অন্যথায় ফেল দেখিয়ে দিয়ে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখেন গ্রেড পয়েন্টটা এ প্লাস বি প্লাস বি প্লাস, এই ব্যক্তি এফ চলে আসছে কারণ সে অ্যাবসেন্ট রয়েছে, এই ব্যক্তি ফেল এই কারণে এফ চলে আসছে, যার যার ক্ষেত্রে সেটা চলে আসছে। এখন আমরা র্যাঙ্ক বের করব। র্যাঙ্কের ক্ষেত্রে একটা সূত্র বলা থাকতে পারে যে র্যাঙ্কের ক্ষেত্রে এখানে সেট র্যাঙ্ক পজিশন ইউজিং র্যাঙ্ক ফর্মুলা ফ্রম টোটাল ইফ the show error is printing empty printing, মানে যদি কোনো ইরর শো করে তাহলে তার ক্ষেত্রে কোনো প্রিন্ট হবে না, খালি থাকবে, এটা বলা আছে এখানে। এখানে আরো কিছু বিষয় আছে এটার মধ্যে, সে বিষয়গুলো একটু দেখি খুঁটিনাটি। আমরা গ্রেড পয়েন্টটা বের করলাম তাই না? মানে উপরের এই তিনটা পার্ট আমরা ঠিকঠাক মতো করলাম এই পর্যন্ত। 4 নাম্বারটা কি বলছে? মেক এ কপি অফ দ্য ওয়ার্কশিট উইদিন দ্য সেম ওয়ার্কবুক অ্যান্ড নেম ইট ফিল্টার।
মানে কথাটা একটু বোঝার চেষ্টা করেন। একটি কপি করতে হবে এই ওয়ার্কশিট এর, এবং এই সেম ওয়ার্কবুকের মধ্যেই একটি কপি করতে হবে এবং যার নাম হবে ফিল্টার। তো এই লাইনটা দ্বারা কি বোঝানো হয়েছে আমি একটু বাংলায় বললাম, এখন বলেন কি করব আমরা। বোঝানো হয়েছে যাই করব কি আমরা, যে একটি কপি করতে হবে এই ওয়ার্কশিটটির এবং সেম ওয়ার্কবুকের মধ্যে, এবং যার নাম হবে ফিল্টার। নতুন শীট বলা হয় নাই তো, নতুন শীট করতে হবে সেম ওয়ার্কবুকের মধ্যে। আবার দেখেন লাইনটা মার্ক করে দেখাই। একটি কপি করতে হবে এই ওয়ার্কশিটটি, কোন ওয়ার্কশিট? দেয়া ওয়ার্কশিট মানে এই শীটটি, উইথিন দ্য সেম ওয়ার্কবুকস, এই একই ওয়ার্কবুকে কপি করতে হবে এবং যার নাম হবে ফিল্টার। এবার বুঝছি? আমি বাংলায় বুঝাই দিলাম, এখন বলেন কি করতে বলছে আমাদের। হ্যাঁ, এইটা, এই প্লাস সাইন। আচ্ছা যাক, আপনি বুঝতে পারছেন। আর কে বুঝতে পারছেন যে এই প্লাস সাইনের মাধ্যমে শীট ক্রিয়েট করতে হবে এবং যার নাম হবে ফিল্টার। আমরা একটা নতুন শীটে নিয়ে যাই, আগেই যে নতুন শীটে নিয়ে কাজটা করি। এটার নাম থাকে মূলত ন্যাচারালি শীট 1 নাকি? আমরা এই ফাইলটাকে সেভ করি একটা লোকেশনে। কোথায় করব? আমাদের ডেস্কটপে যে ফোল্ডারগুলো আছে সেই ফোল্ডারের মধ্যে কোনো একটা ফোল্ডারে করি, উইদাউট ফোল্ডারে করি, এখানেই করি। এই ফোল্ডারের ভিতরে, যদিও একটা ফোল্ডারে করা জব 2 এর ভিতরে করা উচিত ছিল, কিন্তু আমি জব 2 এ না করে এখানেই করলাম। এই হচ্ছে আমাদের কাজ। এই কাজটা আমাদের যেভাবে বলছে যে একটা কপি করতে হবে এবং সেটাকে ফিল্টার নাম দিতে হবে, সেম ওয়ার্কবুকের মধ্যে কপিটা করতে হবে। যদিও আমরা টোটাল সম্পূর্ণ বাকি যে কাজটা আছে এই কাজগুলো করে তারপরে ওটা করব, ওটা থাকবে শেষের দিকে, এবং এই বাকি যে বিষয়গুলো আছে এগুলোও থাকবে শেষের দিকে। তো শেষের দিকে যেহেতু থাকবে, আমরা এই কাজটা আগে করে দেই, যে র্যাঙ্ক পজিশন, র্যাঙ্ক নিয়ে র্যাঙ্ক ফাংশনের কাজ করতে হবে, এবং যে র্যাঙ্কটা হবে কি, যদি কোনো ইরর থাকে সেই ইররের ক্ষেত্রে এমটি প্রিন্ট হবে, মানে খালি থাকবে। যেমন আমরা নর্মালি যদি এখানে র্যাঙ্ক করতে যাই, র্যাঙ্ক ব্র্যাকেট ওপেন, এভারেজ ধরেই র্যাঙ্ক করি, কারণ এভারেজের ভিতরেই সবার মার্ক থাকে, কমা এই সম্পূর্ণ জায়গা জুড়ে মানে এই জায়গাটুকুর মধ্যে র্যাঙ্ক হবে। এটা তো র্যাঙ্কের ফর্মুলা আমরা সবাই জানি। র্যাঙ্ক দিলাম, র্যাঙ্ক হয়ে গেল। নিচ পর্যন্ত নিতে গেলে দেখেন অনেকগুলো ইরর আসছে। এই ইররগুলো কেন আসছে? কারণ এগুলোতে র্যাঙ্ক হবে কেমনে? এগুলো তো কোনো নাম্বার না, এগুলো হচ্ছে ফেইল এবং অ্যাবসেন্ট। ফেইল এবং অ্যাবসেন্ট যারা, তাদের তো র্যাঙ্ক হওয়ার কোনো যুক্তি নাই, আছে? তো এটা 2-3টা পদ্ধতিতে করতে পারি। আমরা প্রথম পদ্ধতিটা দেখি। ইফ ব্র্যাকেট ওপেন, এভারেজের এই সেলটা ধরি, এই সেল ইকুয়াল যদি হয় অ্যাবসেন্ট কমা, তাহলে এমটি মানে খালি, দুইটা ইনভার্টেড কমা দিয়ে আটকে দিলাম, ওখানে খালি কিছু না, কমা। আবার ইফ ব্র্যাকেট ওপেন, এবার আবার এই সেল ইকুয়াল যদি হয় ফেইল, তাহলে কি? তাহলেও খালি, কমা। যদি অ্যাবসেন্ট এবং ফেল হয় তাহলে তো খালি, মানে খালি হবে। আর যদি না হয় তাহলে কি হবে? তাহলে এবার র্যাঙ্ক করে ফেলি। র্যাঙ্ক ব্র্যাকেট ওপেন, কোনটার র্যাঙ্ক হবে? এই অ্যাভারেজের এইটা H4, H4 এর র্যাঙ্ক হবে, কমা, কোন রেফারেন্স থেকে? H4 থেকে কোন পর্যন্ত? এই পর্যন্ত, H13 পর্যন্ত, তাই না? এইটুকু কি অবশ্যই লক করতে হবে।
এরপরে কি ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখন আমরা এটা নিচে নিচে নিয়ে দেখি কি হচ্ছে, যে যার ক্ষেত্রে কোনো ভ্যালু এরর আছে তার ক্ষেত্রে কোনো কিছু দেখা যাচ্ছে না, এমটি প্রিন্ট। এটাই তো আমাদের বলা হয়েছে, এটা আমরা করলাম কোন মাধ্যমে দেখি একটু ফর্মুলাটা। ইফ এই সেল অ্যাবসেন্ট হলে ফাঁকা, এই সেল ফেল হলে ফাঁকা, যদি এগুলো না হয় তাহলে র্যাঙ্ক হয়েছে। এরপরে আরেকটা পদ্ধতিতে যেতে পারি, সেটা হচ্ছে ইফ এরর ইকুয়াল আইএফ ইফ এরর। ইফ এরর ইফ এরর হলে কি হবে, ভ্যালু আগে, ভ্যালুটা হবে কি র্যাঙ্ক, র্যাঙ্ক ব্র্যাকেট ওপেন, এই সেলের র্যাঙ্ক কমা এই তালিকা থেকে, তালিকাটা লক ব্র্যাকেট ক্লোজ কমা, যদি ভ্যালু ইফ এরর হয় তাহলে কি, তাহলে খালি ব্র্যাকেট ক্লোজ। এটাও করা যায়। এটা করলে কি হয়, এটা ক্ষেত্রেও দেখেন যেটা যেটা এরর আসছে সেটাই সেটাই খালি দেখাচ্ছে। এইটা করা মূলত সহজ ইফ এরর দিয়ে। ইফ এরর র্যাঙ্ক, এই র্যাঙ্কের কাজ তো এইটুকু, এটুকু আমরা জানি, এইটুকুই হচ্ছে মূলত ভ্যালু। এই ভ্যালুটুকু হবে, যদি এই ভ্যালুটুকুর মধ্যে কোনো এরর চলে আসে তাহলে কমা দিয়ে ফাঁকা করে দিয়ে এন্টার। এইটা সহজ বাকিটার থেকে, আমার কাছে মনে হয় সহজ। এখন আপনাদের কাছে যদি মনে হয় যে না আগেরটা ভালো ছিল, তাহলে এইভাবে করবেন, ই ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল যদি হয় অ্যাবসেন্ট তাহলে ফাঁকা, কমা আবার ই ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল যদি হয় ফেল তাহলেও ফাঁকা, কমা তা না হলে র্যাঙ্ক ব্র্যাকেট ওপেন, র্যাঙ্কের নাম্বার হচ্ছে এইটা। আচ্ছা এটা একটু আবার শুরু থেকে করতে হবে। ই ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল যদি হয় অ্যাবসেন্ট তাহলে অ্যাবসেন্ট, কমা ইফ এই সেল যদি অ্যাবসেন্ট হয় তাহলে অ্যাবসেন্ট, কমা আবার ই ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল যদি ফেল হয় তাহলে ফেল, কমা যদি এগুলো না হয় তাহলে র্যাঙ্ক ব্র্যাকেট ওপেন, র্যাঙ্ক হবে কোনটা, এই নাম্বারটাই র্যাঙ্ক হবে, কমা এই রেঞ্জ থেকে র্যাঙ্ক হবে, রেঞ্জটাকে লক করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ এন্টার। এটা কি সহজ আপনাদের জন্য? এইটা সহজ, তাহলে এটাই করে ফেলেন। এটাই এত বড় হয় তাই না, এত বড় হয়। আর ওইটা করলে কি হয়, ইফ এরর র্যাঙ্ক ব্র্যাকেট ওপেন, S4 এর র্যাঙ্ক হবে, কমা S4 থেকে S13 পর্যন্ত, S4 থেকে S13 এটাকে লক করতে হবে, ব্র্যাকেট ক্লোজ, কমা ব্র্যাকেট ক্লোজ। এই হচ্ছে, এইটুকু হচ্ছে কিসের জন্য, ইফ এররের জন্য, আর এইটুকু হচ্ছে ইফের জন্য। যেটা করবেন এটা আপনাদের ইচ্ছা, দুইটার পার্থক্য দেখাইলাম। ম্যাক্স, ম্যাক্সের ক্ষেত্রেও যদি আমরা একটু চিন্তা করি, ম্যাক্স ব্র্যাকেট ওপেন, ম্যাক্স হবে কিভাবে, এভারেজের উপর ম্যাক্স করব। ম্যাক্স হয়েছে ভালো কথা, দেখেন কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে জিরো আসছে, কারণ তারা কি জিরো আসার কারণ তাদের ম্যাক্স যে হবে তাদের তো কোনো নাম্বারই নাই, ম্যাক্স হবে কেমনে। তো এখানে এমনও বলা থাকতে পারে যে যারা এই যে ক্যালকুলেট ম্যাক্স মার্ক ফ্রম অল পাস স্টুডেন্ট, মানে যারা ফেল করছে তাদের তো ম্যাক্স হওয়ার বা কোনো কিছু সুযোগ নাই। তো এক্ষেত্রে কি হতে পারে, এক্ষেত্রে ওই একইভাবে আমরা করব যে ই ব্র্যাকেট ওপেন,
এই সেল ইকুয়াল যদি অ্যাবসেন্ট হয় তাহলে অ্যাবসেন্ট, আবার ইফ ব্র্যাকেট ওপেন এই সেল ইকুয়াল যদি ফেল হয় তাহলে ফেল, আর যদি এগুলো না হয় তাহলে ম্যাক্স, ব্র্যাকেট ওপেন ম্যাক্স হবে কিসের, এই সম্পূর্ণটার ম্যাক্স হবে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এটুকু থাকবে মার্জ করা, অবশ্যই মার্জ করা থাকবে না, ম্যাক্স যদি টোটাল ম্যাক্স বের করতে বলে এইভাবে, আর যদি সাবজেক্ট ওয়াইজ ম্যাক্স বের করতে বলে সেক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন হবে। কেমন হবে একটু দেখি। সাবজেক্ট ওয়াইজ ম্যাক্স বের করতে বললে ম্যাক্স ব্র্যাকেট ওপেন, এই সাবজেক্ট ওয়াইজ ব্র্যাকেট ক্লোজ ম্যাক্স, তার সাবজেক্ট ওয়াইজ তার ম্যাক্স হয়ে গেল। এখন একটা জিনিস একটু দেখেন, যে ফেল করা স্টুডেন্ট তারও তো ম্যাক্স হয়ে গেছে। ফর্মুলার সিনট্যাক্স সব জায়গায় এক, প্যাটার্ন এক, একটা পারলে সব কটা পারার কথা, সব জায়গায় একই রুলস। তা আমরা ফেল করা স্টুডেন্টের তো ম্যাক্স করব না, একটা কিভাবে করতে পারি, এটা করার জন্য এই যে প্রথমবার এভারেজ বের করছিলাম বা এই যে টোটাল বের করছিলাম, সেখানে কি করেছি, এই ইফ অর অ্যাবসেন্ট এটা ওটা এই যা করেছি এই সম্পূর্ণটা নিয়ে কপি করে এটা দিয়েও করতে পারি। কারণ এটা নিলে যে যে অ্যাবসেন্ট হবে তার ক্ষেত্রে এই যে ফাঁকা থাকবে, যে যে ফেল হবে তার ক্ষেত্রেও ফাঁকা থাকবে, আর বাকি ক্ষেত্রে কি হবে, ম্যাক্স হবে। এটা কি আরো সহজ না? আমার কাছে মনে হয় এটা আরো সহজ। ফাজলামি করো। এটা কি করছি দেখেন, আবার টোটাল যেটা বের করলাম টোটালটা ডাবল ক্লিক করে কপি করে এইখানে এসে ডাবল ক্লিক করে দিয়ে দিয়ে শুধুমাত্র এইখানে লিখে দিলাম মিন, আর এই যে ফেলের পরিবর্তে ফাঁকা, অ্যাবসেন্টের পরিবর্তে ফাঁকা, এন্টার। তো এটা কি আরো ভালো হলো না? তো এই টোটালটা যদি আমরা করতে পারি, দুইটাই দেখাই আবার। টোটাল আমরা বের করছি সুন্দরভাবে দেখে দেখে বের করছি। টোটালটা বের করায় যদি ভুল থাকে তাহলে সব দিকে ভুল থাকবে, তাই তো? এই টোটাল যেটা বের করছি এইটারই ফর্মুলা হচ্ছে এই উপরে দেয়া আছে। এখান থেকে আমরা ফর্মুলাটা কপি করব, ফর্মুলা কপি, এন্টার দিব, এখানে এসে ফর্মুলা এসে পেস্ট করব। পেস্ট করলে কি এই টোটালটাই তো চলে আসবে, কিন্তু আমরা টোটালটা না এসে এখানে ম্যাক্স কল করে দেই, ম্যাক্সটা চলে আসছে। এই যেটা এটাকে আবার কপি করে এইখানে এসে এখানে আবার দিয়ে দিয়ে এখানে মিন কল করে দেই, মিন চলে আসছে। তো ম্যাক্স মিন চলে আসছে। আমরা যদি এভাবে নেই তাহলে অ্যাবসেন্ট দেখা যাচ্ছে, তো অ্যাবসেন্ট যেন না দেখা যায় এজন্য এই অ্যাবসেন্টের পরিবর্তে ফাঁকা, এই ফেলের পরিবর্তে ফাঁকা, এটাও অ্যাবসেন্টের পরিবর্তে ফাঁকা, ফেলের পরিবর্তে ফাঁকা। এই সম্পূর্ণটা আনলাম, হয়ে গেল। তো আমাদের কাজ মোটামুটি এখানে শেষ, কাজ শেষ না? এখন যে বিষয়টা এইটাই আসি, আমরা এখান থেকে স্কিপ করে গেছিলাম 4 নাম্বার, তাই না? যে মেক এ কপি ওয়ার্কশিট উইদিন দ্য সেম ওয়ার্কবুক এন্ড নেম ইট ফিল্টার। লাইনটা আমরা যদি আমি বললে যদি অবিশ্বাস হয় আমরা একটু কপি করি, কপি করে গুগল ট্রান্সলেটে নিয়ে যাই, ট্রান্সলেটে নিয়ে ইংলিশ টু বাংলা এইখানে দেই লেখা। এখন দেখেন একই ওয়ার্কবুকের মধ্যে ওয়ার্কশিটটি একটি অনুলিপি তৈরি করুন, মানে একটি কপি তৈরি করুন এবং এটির নাম দিন ফিল্টার। এবার বুঝতে পারছেন যে একই ওয়ার্কবুকের মধ্যে ওয়ার্কশিটের একটি কপি তৈরি করুন। তো আমরা একটু করি এবার। এই একই শিট একই ওয়ার্কবুকের ভিতর এইটা কপি করব, রাইট ক্লিক করে কপি,
মুভ অ্যান্ড কপি। এই মুহূর্তে এখান থেকে যেভাবেই আছে সেভাবে রেখে ক্রিয়েট এ কপি, ওকে ক্লিক করব। একটা কপি হয়ে গেছে, এটাই আমরা কাজ করেছিলাম, এইটা কপি হয়ে গেছে। আবার একটু ডিলিট করে আবার দেখি, রাইট ক্লিক করলে এই মেনুটা আসবে প্রত্যেকের, মুভ অর কপি, মুভ টু ইন্ট, ক্রিয়েট কপি, ওকে কপি হয়ে গেছে। এখন এইভাবে যদি না পারেন আরো একটা পদ্ধতি আছে, কন্ট্রোল চেপে ধরে এটাকে এপাশে এনে ছেড়ে দেন, কন্ট্রোল চেপে ধরে এপাশে ছেড়ে দেন, যতবার ছাড়বেন ততবার কপি হবে। তো এখানে কয়টা শীট হয়েছে সব মিলিয়ে? 5টা শীট হয়েছে, আমাদের 5টা রাখার দরকার আছে, ডিলিট করে দেই। তো এর নাম দিতে বলছে কি, ফিল্টার নাম দিলাম। এই নামটা কিভাবে দিলাম, এইটার উপর ডাবল ক্লিক করলে নামটা লেখার অপশন চলে আসে, ডাবল ক্লিক করলাম, নাম লেখার অপশন চলে আসছে, নাম লিখে ফেললাম। এখন আবার দেখি কি বলছে, সেট দ্য ফিল্টার অপশন ইউজিং দ্য হেডার রো। এটা একটু এখন চিন্তার বিষয় না, যে হেডার রোয়ে আবার আমরা একটু কপি করি, প্রয়োজনে আবার ওই একইভাবে গুগল ট্রান্সলেটে নিয়ে আসলাম, লিখছে যে হেডার রো ব্যবহার করে ফিল্টার অপশন সেট করুন। এবার আমরা দেখি হেডার রো ব্যবহার করে, এই হচ্ছে আমাদের হেডার রো, তাই না? এই হেডার রো সিলেক্ট করলাম। আমরা হেডার রো সিলেক্ট করা অবস্থায় এবার একটু ডাটা মেনুতে যাই। ডাটা মেনুতে এখানে ফিল্টার অপশনটা আছে না, শর্ট অপশন আছে, ফিল্টার আছে, আমরা ফিল্টারটাকে ক্লিক করে দিই, আর কোনো কাজ নাই, ফিল্টারটা কাজ করে দিলাম। এরপরে আরেকটা অপশন দেখি আবার, শর্টিং দ্য রেজাল্ট শিট বাই টোটাল ইউজিং দ্য ডিসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং এবং অ্যাসেন্ডিং আমি অনেক আগেই পড়ানো হয়েছে, মনে আছে? শর্ট করতে হবে, মানে 1 থেকে 100 পর্যন্ত অথবা 100 থেকে 1 পর্যন্ত যে শর্ট, সেই শর্টটা করতে বলছে। এই শর্টটা আমরা কয়েকভাবে করতে পারি। আমরা রেজাল্টের উপর, টোটালের উপর শর্ট করি, এই রাইট ক্লিক করে এই শর্ট এখান থেকে করতে পারি, চাইলে এখান থেকেও করতে পারি। এখান থেকে করলে এই শর্ট এ টু জেড না করে শর্ট বাই কি নাম্বার করব না নাম করব, সেল ভ্যালুর উপর করব না কালারের করব নাকি কন্ডিশনাল করব, এরকম বিভিন্ন অপশন আছে। আমাদের এই অপশনগুলোতে না গিয়ে আমরা ফিল্টার অপশন অন করছি, এগুলো হচ্ছে এক একটা ফিল্টার চিহ্ন। ফিল্টার চিহ্ন কি জানেন? ফিল্টার চিহ্নটা হচ্ছে এইখানে যতজন ব্যক্তি আছে যারা শুধু ফেল করছে তাদের দেখতে চাই। এই গ্রেটে ক্লিক করে, গ্রেটে এখানে প্রত্যেকটা পজিশন আছে, সব সিলেক্ট অল বাদ দিয়ে এফটা সিলেক্ট করে ওকে দিব। যারা ফেল করছে শুধু তাদেরকেই দেখা যাচ্ছে। এবার এটা হচ্ছে ফিল্টারের কাজ। ফিল্টার কি আমাদের ফাইলগুলোকে ন্যারো ডাউন করে ফেলে। আমরা প্রশ্নে পড়েছি না যে আমি যেটা ফিল্টার করব শুধু সেটাই আসবে, এর বাইরে কিছু আসবে না। আমরা এটা ক্লিক করে আবার যদি ক্লিয়ার ফিল্টার ক্লিক করে দেই, আবার আগের মতো চলে আসছে। এবার আমি দেখতে যাচ্ছি যে গ্রেটে গিয়ে সব সিলেক্ট বাদ দিয়ে যারা বি প্লাস পেয়েছে শুধু তাদেরকে রেখে ঠিক দিলাম। এখন যাদের দেখাচ্ছে শুধু তারা বি প্লাস পাওয়া স্টুডেন্ট। আমি যদি বি প্লাসের সাথে এ প্লাসটাও চাই, এ প্লাসটা টিক দিয়ে ওকে দিব। এবার এ প্লাস এবং বি প্লাস যারা পেয়েছে তারা আসছে। যদি সব বাদ দিয়ে শুধুমাত্র সি প্লাস এবং ফেইল স্টুডেন্ট দেখতে চাই, সেই দুটো ক্লিক করব। সি প্লাস এবং ফেইল হওয়া স্টুডেন্টগুলো এবার দেখা যাচ্ছে। তো এই গ্রেড এভাবে করলে কি হয় যে একই ক্যাটাগরিতে যারা আছে তাদেরকে সহজে খোঁজা যায় নাকি? সিলেক্ট অল দিয়ে ওকে ক্লিক করলে আবার আগের মতো সব দেখা যাবে। তো এখন এই গ্রেডে বা টোটালের ঘর ক্লিক করে এই যে মার্ক দেখা যাচ্ছে, এখানে স্মলেস্ট টু লার্জেস্ট আছে, লার্জেস্ট টু স্মলেস্ট আছে। আমরা লার্জেস্ট টু স্মলেস্ট ক্লিক করি। তো এখন যদিও ফেইল অ্যাবসেন্ট যারা আছে তারা উপরে চলে আসছে, এরপরে সবার বড় নাম্বারটা থেকে শুরু করে আস্তে আস্তে নিচের নাম্বারের দিকে চলে আসছে। আমরা যদি এটাকে বাদ দিয়ে স্মলেস্ট টু লার্জেস্ট যাই তাহলে এভাবে দেখা যাচ্ছে। সব থেকে কম মার্ক যার সে এখানে দেখা যাচ্ছে, সব থেকে বেশি মার্ক যার সে এখানে নিচে দেখাচ্ছে। তো ডিসেন্ডিং অর্ডার মানে কি? অ্যাসেন্ডিং অর্ডার মানে হচ্ছে এ টু জেড, ডিসেন্ডিং মানে জেড টু এ। তো ডিসেন্ডিং মানে হচ্ছে
সব থেকে বেশি মার্ক যার সে উপরে থাকবে, সব থেকে বেশি মার্ক যার সে উপরে থাকবে। ডিসেন্ডিং মানে অ্যাসেন্ডিং যদি হয় এ থেকে জেড, তো তার মানে হচ্ছে একের পরে 2, 2 এর পরে 3, তার মানে অ্যাসেন্ডিং মানে 1 থেকে 100, আর ডিসেন্ডিং মানে 100 থেকে 1। তার মানে যে মার্ক বেশি সে উপরে থাকা মানে ডিসেন্ডিং। ক্লিয়ার? তো আমরা এই অ্যারো সাইনে ক্লিক করে লার্জেস্ট টু স্মলেস্ট ক্লিক করে দিব, তাহলে এমন দেখা যাবে। এটাই হচ্ছে আমাদের ফিল্টার। এরপরে বলছে র্যাঙ্কের, এটা আমরা করেছি, পাস স্টুডেন্ট করেছি, মার্ক করেছি, অ্যাভারেজ করেছি। ফিল্টার অল গ্রেড এ স্টুডেন্ট, অল এ গ্রেড স্টুডেন্টদের ফিল্টার করতে হবে। এই ফিল্টারটা করব কোনটায়, টোটালে নাকি র্যাঙ্কে? আমাদের বলছে গ্রেড এ যারা, তার মানে গ্রেড এ করব। গ্রেড ক্লিক করে সব বাদ দিয়ে শুধু এটা রেখে ওকে ক্লিক করে দিব। এ প্লাস যে পেয়েছে শুধু তাকেই দেখা যাচ্ছে। যদি কেউ নাও থাকে এভাবে আপনি ফাইল রেখে দেবেন। যদি অ্যাসেসর জিজ্ঞাসা করে যে আপনার বাকি তালিকা কোথায়, একটা দেখে হঠাৎ করে অ্যাসেসর বলতে পারে না যে আপনি একজনের করছেন, তখন বলবেন কি যে আমার ফিল্টার করা আছে, যদি ফিল্টারের বিষয়বস্তু পরীক্ষায় থাকে। এরপরে কি বলছে, সেট পেজ নাম্বার অ্যাট ফুটার। একটু ঝামেলায় ফেলাই দিছেন এখন নাকি? যে আমরা এত কাজ করলাম, এখন আমাদের পেজ নাম্বার সেট করতে বলতেছে। পেজ নাম্বার কিভাবে সেট করে মনে আছে? কারো মনে নাই। পেজ নাম্বার আমরা ইনসার্ট থেকে হেডার ফুটারের অপশন থেকে পাই। আচ্ছা, ইনসার্টে হেডার ফুটার, ইনসার্টে পাবো না, আমরা পেজ লেআউটের ভিতরে গিয়ে লেআউটের ভিতরে পেজ সেটআপের এখান থেকে হেডার ফুটারটা পাবো। এই যে হেডার ফুটার, কিন্তু এখান থেকে আমরা কাজ করতে আমাদের একটু কষ্ট হবে। আমরা ওয়ার্ডের হেডার ফুটারটা সহজেই পেয়ে যাই না, কিন্তু এটা হেডার ফুটারটা একটু সহজ না। পেজ লেআউটের মধ্যে পেজ সেটআপের এই অ্যারো সাইনে এসে এইখান থেকে হেডার এবং ফুটার পাওয়া যায়। কাস্টম হেডার কাস্টম ফুটার দেয়া যায়, কিন্তু আমরা এভাবে দিব না। এখান থেকে দিলে আমরা দিতে পারি, কিন্তু আমরা দিব না। আমরা কি করব, আমরা জানি যে পেজ লেআউটে গেলে অথবা এই যে ভিউ মেনুতে গেলে, ভিউ মেনুতে আসলে একটা মেনু চালু হয়। এই মেনুতে ওয়ার্কশিট ভিউ এমন একটা অপশন দেখা যায়। একটা হচ্ছে নর্মাল ভিউ, একটা পেজ ব্রেক প্রিভিউ, একটা হচ্ছে পেজ লেআউট ভিউ। এই তিনটা বিষয়, এর পাশাপাশি একটা আছে কাস্টম ভিউ, তাই না? কাস্টম ভিউটা আমাদের কোনো কাজে লাগবে না, এটা আমাদের দেখার দরকার নাই, এটা টোটালি ক্রস। এই যে বাকি তিনটা কোনটা? এই তিনটাই কিন্তু আমাদের এখানে আছে। বুঝতে পারছেন এখানে আছে কিনা? এই যে দেখেন, যেটার উপরে নিব সেটার নাম লেখা আসছে। এই যে নর্মাল, এই হচ্ছে পেজ লেআউট, এই হচ্ছে পেজ ব্রেক প্রিভিউ। তো আমরা এইখান থেকে এই মাঝখানে যেটা আছে পেজ লেআউট, এটাই ক্লিক করব। পেজ লেআউট ক্লিক করলে এই হেডার সেকশন চালু হয়ে যায় এবং নিচের দিকে আসলে ফুটার সেকশন চালু হয়ে যায়। তো ফুটার এবং হেডার যখন চালু হয়েছে, এর পাশাপাশি আমরা নর্মালি উপরে এইভাবে দেখতে পাচ্ছি, এইভাবে। কিন্তু যখন হেডারে ক্লিক করব তখন হেডার ফুটারের একটা মেনু চালু হয়ে যায়। এই হেডার ফুটারে আসলে আমরা এখান থেকে সহজভাবে কাজ করতে পারবো, এই জন্য এখানে আসছি। তো আমরা এখানে এসে আমরা ফুটারে চলে যাব। ফুটারে এখানে এসে এই হেডার ফুটার পার্টে এসে নাম্বার অফ পেজ এইটা ক্লিক করতে পারি, অথবা পেজ নাম্বার ক্লিক করতে পারি, অথবা ফুটারের এখানে ক্লিক করে এখান থেকে পেজ 1 অফ কোশ্চেন মার্ক এটা অ্যাড করে দিতে পারি। তো এটা অ্যাড করে দিয়ে আমি আবার নর্মাল ভিউতে চলে আসি। আমাদের কিন্তু পেজ নাম্বার অ্যাড হয়ে গেছে। আমাদের প্রশ্নে বলা ছিল পেজ নাম্বার অ্যাড করতে, আমাদের পেজ নাম্বার অ্যাড হয়ে গেছে। কিন্তু আমরা এটা বুঝবো কিভাবে পেজ নাম্বার অ্যাড হয়েছে? কন্ট্রোল পি মানে প্রিন্ট প্রিভিউ, এটা দিলে যদি এইটুকু প্রিন্ট হচ্ছে এবং সব শেষে দেখেন একটা পেজ নাম্বার দেখা যাচ্ছে। টোটাল 3টা পেজ হয়েছে। তো 3টা পেজ হওয়ার কারণ হচ্ছে আমাদের পেজটাকে এমনভাবে সাজানো হয়েছে যে কারণে দেখতে এমন দেখায়। আমরা এটাকে ক্লিক করে এই 3টা পেজকে এদিকে নিয়ে
এই পর্যন্ত একটা পেজ রাখতে পারি, আর এই পাশে একটা পেজ, এই পাশে এইটা থাকবে না আপনাদের, কারণ এটা আমার থাকার কারণ কি বুঝতে পারছেন? কারণ আমি আপনাদের বোঝানোর স্বার্থে কোশ্চেনটা ওই পাশে রেখেছিলাম। তো এটা আমার আসছে, এটা আপনাদের আসবে না। আপনাদের এইটা সম্পূর্ণই একটা পেজে চলে আসবে, এবং পেজের শেষে কি চলে আসবে? পেজ নাম্বারটা চলে আসবে। কন্ট্রোল পি ক্লিক করলে এই সবার শেষে নিচে পেজ নাম্বারটা চলে আসবে। এই অপশনটা পাওয়া যাবে শুধুমাত্র পেজ লেআউট ভিউতে গেলে। লেআউট ভিউতে গেলে আপনারা পেজ নাম্বার অ্যাড করার জন্য ফুটার পার্ট পাবেন। তো ফুটার পার্ট নিয়ে বুঝতে পারছেন? এই যেটুকু আজকের এই ভিডিওটা আমি ইউটিউবে দিয়ে দিচ্ছি, এটা আপনারা একটু দেখে নেবেন ভালো করে। এরপরে বলছে কি সেভ অ্যান্ড সাবমিটস স্প্রেডশিট টু অ্যাসেসর অ্যাজ পার ইনস্ট্রাকশন। বাকি সব কাজ করেছি, এরপরে কি অ্যাসেসরকে এটা সাবমিট করতে হবে। তো আমরা কি সব কাজ বুঝতে পারছি এটার? এইটুকুই কাজ ছিল। এরপর আগামীকালকে এটা করে দিবেন আপনারা প্রত্যেকে। প্রয়োজনে এটার ভিডিও দেখবেন, আর এই আজকের ভিডিওটা দিয়ে দিচ্ছি, আজকেরটাও আজকে দেখে নেবেন। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকেন, আজকের মতো আসেন।